আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আট দিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। বিভিন্ন সংস্থার কর্মকর্তারা যাবেন ঘটনাস্থলে, সাক্ষ্য নেওয়া হচ্ছে ভুক্তভোগী পরিবারের। শিশু রামিসা হত্যা মামলার শুনানি কাল। চার্জশিট গ্রহণের পর শুরু হবে বিচার। সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ। চার্জশিট হবে, আলহামদুলিল্লাহ আমরা এক সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি। জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন এলাকাটি আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, পুনর্বাসন করা হবে অবৈধ দখলদারদের। আমরা জনগণের সরকার, জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। উৎসব এলেই বাড়ে অনলাইন প্রতারকদের দৌরাত্ম্য, ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় টাকা। সচেতনতা বাড়ানোর তাগিদ। দাবি থাকলেও এখনই শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, জানালেন প্রতিমন্ত্রী। অর্থ সাশ্রয় আর দ্বিতীয় রানওয়ে নির্মাণে নজর। তখনকার সময় বোধহয় আমি শুনেছিলাম 16,000 কোটি টাকা খরচ হয়েছে। তার মানে এটা নাম চেঞ্জ করতে গেলে এখন 50,000 কোটি টাকা খরচ হবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। রাজধানীর মগবাজারের 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত। গতকাল হাসপাতালটি পরিদর্শন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরকার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল স্টাফদের হাতাহাতির ঘটনা ঘটে, এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এদিকে সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ। বলা হয়, 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। নবজাতক মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী 3 জুন নির্ধারণ করেছে। এদিকে আজও হাসপাতালটি পরিদর্শনে আসার কথা রয়েছে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিনিধিদের। তদন্ত শেষে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে 8 দিন হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর বাসায় পরিবারের কাছে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে তদন্ত দল। দুপুরে রাজধানীর বনশ্রীতে 2 যমজ শিশুর বাসায় যায় তদন্ত দলের সদস্যরা। এ সময় 2 শিশুর বাবা মায়ের সাথে কথা বলেন তারা। শিশুর মা জানান, এসি কে বন্ধ করেছে সে বিষয়টি তিনি জানেন না। তার সাথে থাকা 2 বছরের ছেলে রাতে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর ছেলেকে ওষুধ দিয়ে তাকে এনআইসিইউতে চলে যান শিশুর মা। রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালের কেউ খোঁজ নিতে আসেনি বলেও জানান তিনি। দর্শক, 8 দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছে তদন্তকারী দল এবং সেখানকার আরও আপডেট জেনে নেব আমার 2 জন সহকর্মীর কাছ থেকে। শুরুতেই বনশ্রীতে আছেন রাসেল আহমেদ, যাচ্ছে তার কাছে। রাসেল, তদন্ত দলের কার্যক্রম সম্পর্কে কি কি তথ্য আছে জানতে চাই বিস্তারিত। শাওন, এরই মধ্যে আপনি জেনেছেন যে তদন্তকারী যেই দল তাদেরকে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 3 তারিখে তাদের চূড়ান্ত প্রতিবেদন তারা দাখিল করবেন। এর আগে পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন এবং আজকে আমরা দেখেছি বনশ্রীর এই পরিবারটির সাথে তারা বেলা 11:15টার দিকে তদন্তকারী দলটি এসেছেন। 4 জনের একটি দল, তার মধ্যে একজন অভিজ্ঞ চিকিৎসকও রয়েছেন এবং তারা মূলত সেই প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে চলল তারা কথা বলছেন এবং এই সময় পরিবারের সদস্যদের কাছে তারা জানতে চাইছেন আসলে ওই দিন কী হয়েছিল এবং কিভাবে তাদের
শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং পুরো ঘটনাটি তারা শুনছেন এবং লিপিবদ্ধ করছেন এবং সেখানে যেই কি পয়েন্টগুলো আছে সেগুলোকেও তারা আলাদা করে নোট নেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ কাদের গাফিলতি ছিল বা কোন উপসর্গগুলো ছিল। আমরা যেখানে জেনেছি যে পরিবারের পক্ষ থেকে শিশুটির অসুস্থতার কথা রাতেই তারা টের পান এবং রাত 12টার দিকে পরিবারের সদস্যরা ফিল করেন যে এক ধরনের খারাপ লাগা শুরু হয় তাদের, এবং বাচ্চা দুটোকে তারা দেখেছেন, তার পরিবারের 2 বাচ্চাটিকে তারা 2টার দিকে আসলে প্রথম তারা নোটিস করেন যে তাদের বাচ্চা অসুস্থ হয়ে পড়েন। এবং আমরা যেটি দেখেছি, ওনারা যেটি বললেন যে এরপরে তারা বমির ঔষধও দিয়েছিলেন এবং বাচ্চার শরীর নীল হয়ে গিয়েছিল, এটি তারা বলছিলেন, এবং মৃত্যুর পরেও সেই শরীরে সেই অবস্থায় ছিল। অর্থাৎ আরেকটি অভিযোগ তারা করেছেন যে এই যে বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার পরেও তারা যখন ছুটোছুটি করছিলেন, একজন নার্স এসছিলেন, তিনি বলছিলেন বাইরে নিয়ে যান, বাইরে অক্সিজেনের দিলে বাচ্চা ঠিক হয়ে যাবে, অর্থাৎ রুমের বাইরে নিয়ে যাওয়ার কথা বলছিলেন। কিন্তু ওই অর্থে তাদের চিকিৎসার জন্য তেমন কেউ আসেনি, এটি তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ। এছাড়া এনআইসিইউতে তারা নিয়ে গেছিলেন, তবে সেটি হাসপাতালের কর্তৃপক্ষ কেউ বলেননি বলে তারা বলছেন। পরিবারের সদস্যরা তারা নিজ উদ্যোগে এনআইসিইউতে নিয়ে গিয়েছিলেন, যেহেতু বাচ্চা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সেটি দেখে এরকমের অভিযোগটি তারা জানাচ্ছিলেন তদন্তকারী দলকে। এখনও দলটি আছেন, তারা ভেতরে কথা বলছেন এবং তারা বলছেন যে এরপরে তারা আরও পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং সবশেষে সকল তথ্য বিশ্লেষণ করে তারা 3 তারিখে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। শাওন। রাসেল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, আজকে হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালের পরিস্থিতি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ চাইছে যে বাইরে যেন সাংবাদিকরা জটলা না করে এবং তারা যেন তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেই কাজকর্মে কোনো ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি না করে, সেজন্য তাদের এক ধরনের তহরা বা পাহারা অথবা টহল আছে। এবং সেই সাথে আমরা যারা সাংবাদিক আছি, আমরা আসলে মূলত এখানে আমাদের অবস্থান যে আজকে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা, বিশেষ করে আমরা জানি যে সিটি কর্পোরেশনের একটি দল এখানে আসার কথা। এখানে যেহেতু হাসপাতালের নানান ধরনের অনিয়মের খবর এরই মধ্যে উঠে এসেছে, সেই বিশেষ করে এই হাসপাতালের মধ্যে একটি বেকারির যে ফ্যাক্টরি, বিস্কিট ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির বিষয়ে আরও বিস্তারিত জানার এক ধরনের আগ্রহ আছে সবারই, এবং সে কারণে তদন্ত দল কিন্তু পরিদর্শন করার কথা ছিল। আমরা একটু আগে কথা বলেছি রমনার যে উপপুলিশ কমিশনার আছে তার কাছ থেকে, যে তারা পুলিশ যে একটি তদন্ত করছে সেই তদন্তের আপডেটটি কি। রমনার ডিসি কিন্তু আমাদেরকে বলেছে যে তারা কিন্তু অনেককে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই সাথে যে মামলাটি হয়েছে রমনা থানায়, সেই মামলার বাদীর সাথেও কথা বলেছি। মামলার বাদীও বেশ কিছু তথ্য পুলিশকে দিয়েছে, সেই সাথে পুলিশও কিছু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে। তদন্তের প্রক্রিয়াগুলো চলছে বলে আমাদেরকে পুলিশ আশ্বস্ত করেছে, খুব দ্রুতই তারা পুলিশ রিপোর্টটি দাখিল করতে পারবে। আর সরকারের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে তদন্ত, সেটি কিন্তু এরই মধ্যে আরও সময় নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেই তদন্ত শেষ করতে সময় লাগবে। তবে এখন পর্যন্ত হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে। শাওন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার কাল শুনানি। চার্জশিট গ্রহণ করা হলে বিচার কাজ শুরু হবে। ঈদের আগে এই মামলায় 2 জনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপরই মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে জুনের 1 তারিখ শুনানির তারিখ নির্ধারণ করেন। গত 19 মে সকালে পল্লবীর একটি বাসা থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ। পরদিনই নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামি সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন, জানান যে তথ্য প্রমাণ রয়েছে তাতে প্রত্যাশা আসামি সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। আইনমন্ত্রী কথা বলেন সংবিধান সংশোধন ইস্যুতেও, জানান সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে 5 জন সদস্য চাওয়া হয়েছে, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সরকার। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আইনমন্ত্রী। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা
বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার। পরিদর্শন শেষে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এই জায়গা ঘিরে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, শিগগিরই সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে, তবে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না, যাচাই বাছাই করে প্রয়োজনে পুনর্বাসন করা হবে। জঙ্গল সলিমপুর রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বাইজুদ লিংকের আশেপাশে, যেখানে এখনো বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। ঈদ উপলক্ষে অনলাইনে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়েছে। নানান অপকৌশলে ডিজিটাল অ্যাকাউন্টের দখল নিচ্ছে প্রতারকরা। পাশাপাশি সড়কে এআই ক্যামেরার নাম করে ভুয়া মামলার মেসেজও দেওয়া হচ্ছে। সরকারি সংস্থাগুলো বারবার সতর্ক করলেও সেসব পৌঁছাচ্ছে না প্রান্তিক মানুষের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে, পাশাপাশি প্রতারকদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিস্তারিত তানভীর সিদ্দিক টিপুর রিপোর্টে। আল্লাহ পাকের গুপ্তধন গোপন সম্পদ গুলো আল্লাহ পাক রেখেছে এই পবিত্র ওলিয়াউলের মাদার শিল্পে মারিস্তরে গচ্ছিত রয়েছে। এখান থেকে আল্লাহ পাকের সম্পদ গুলো তোমার ঘরে দান করবে, তোমার ঘরে বেশিত করবে, এই সম্পদ গুলো তোমার দিনের বুকে খাবে, ভোগ করবে, দু হাতে নাচা করতে পারবে। গভীর রাতে এভাবে ফোন করে দেখানো হয় গুপ্তধনের লোভ। সেই মহামূল্যবান সম্পদ পেতে পাঠাতে হবে টাকা, শর্ত ব্যবহার করতে হবে অনলাইন মাধ্যম। এই মানব সন্তান, তুই এখনো ঘুমিয়ে আছিস, তোর জন্য আল্লাহ পাক স্বর্ণ অলংকার পাঠাইছে 7 হাড়ি, এটা তোর ঘরের ভিতর থেকে উঠবে। আল্লাহ পাক তোকে যে দিবে, কিছু যে দিবে, সেই জন্য তোর তো তাকে কিছু দিতে হবে। মাজারের কথা বলছে, তো সেই মাজারে কিছু দান করতে হবে। কয় টাকা দিতে হবে এবং কিভাবে পাঠাবো? তখন বললো, অনলাইনের মাধ্যমে তুই এই টাকাটা পাঠাবি। কারো কারো কাছে ফোন আসে বিকাশ এজেন্টের ছদ্মবেশে, ছলচাতুরি করে হাতিয়ে নেয় গোপন পিন নম্বর। কারো কাছে চাওয়া হয় অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাংক কার্ডের তথ্য। বলছে যে আপনি একটা আমি সংখ্যা বলতেছি, আপনি সংখ্যাটা ওঠান, এই সংখ্যাটার সাথে আপনার পিন নাম্বারটা যোগ করেন। যোগ করে একটু পরেই মানে যে বললো যে কত ফলাফল আপনার কত আসছে। তার কিছুক্ষণ পরেই আমি অ্যাকাউন্ট চেক করছি, চেক করে দেখি আমার টাকা নাই। আমি কাস্টমারকে টাকা দেই, সে মনে করেন বাইরে চলে গেছে, ঠিক সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পরে তাকে একটা ফোন আসে, বলে যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, আপনার কাছে কোনো ব্যাংক তথ্য আছে কিনা, আছে কিনা, ব্যাংক কার্ডের নাম্বার আছে কিনা, দেন আমরা এটা অ্যাক্টিভ করে দিচ্ছি আপনার। এসব প্রতারণার চিত্র নজরে এসেছে কেন্দ্রীয় ব্যাংকেরও। জারি করা হয়েছে নতুন নিরাপত্তা নির্দেশনা। এতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে ব্যাংক কার্ড যুক্ত করতে হলে প্রথমবার সর্বোচ্চ 500 টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। তবে দুটি অ্যাকাউন্টের নাম হুবহু এক হলে সরাসরি কার্ড সংযুক্ত করা যাবে। ডিজিটাল লেনদেনে সতর্ক থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাইক না চালাও কেমনে মামলা খেয়ে গেলাম। সম্প্রতি চালু হয়েছে এআই ভিত্তিক সড়ক আইনে মামলা কার্যক্রম। সেখানেও ফাঁদ পেতেছে অনলাইন প্রতারক চক্র। অনেকের কাছে পাঠানো হচ্ছে ভুয়া মামলার SMS। আমি নিজে টুকটাক যেহেতু টেকনোলজির সাথে কানেক্টেড, বাট স্টিল আমি নিজেই মানে পুরো মেসেজের ফ্লো আনি, আমি বুঝতেই পারি না যে এটা কত বড় স্ক্যাম। এ বিষয়েও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ পৃথক সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়, একটি অসাধু চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে বকেয়া জরিমানা পরিশোধের বার্তা পাঠাচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের বার্তার লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই সতর্কবার্তা আর নির্দেশনাতেই কি প্রতিকার মিলবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে অনেক বেশি সচেতন আর ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করাই এসব প্রতারক চক্রের ফাঁদ থেকে মুক্তির প্রধান পথ। সেই সাথে দরকার প্রতারকদের কঠিন শাস্তির ব্যবস্থা। সচেতন করতে হবে ইউজারদেরকে, আর সরকারকে মনিটর করতে হবে সবসময়। আর এখন
যেহেতু এআই চলে আসছে, এআই এর যুগ চলে আসছে, আপনি কিন্তু এআই মডেল ব্যবহার করে এগুলোকে আরো ভালো করে মনিটর করতে পারেন। যখন প্রথম দেখলাম যে দিস সর্ট অফ ফ্রড অ্যাটেম্প চলতেছে, ততদিনে আসলে 10,000, 20,000, 50,000 লোক তাদের সিসিটিভি ডাটা হারায় ফেলাইছে। বাট এটা যদি বের হওয়ার 24 ঘন্টার মধ্যে ডিটেক্ট করা যাইত এবং সেইভাবে যদি জনগণকে সচেতন করা যাইত, তাইলে আমার ধারণা এতগুলা লোক আসলে এই বিপদে পড়তো না। ডিজিটাল প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। প্রযুক্তির উৎকর্ষের যুগে এই প্রতারক চক্রকে নির্মূলে এখনই শক্ত ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা গড়ায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে গত কয়েক মাস ধরে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এর মধ্যে মারা গেছে 600-র কাছাকাছি মানুষ। রাজধানীর হাম পরিস্থিতি জেনে নেব। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। যাচ্ছি তার কাছে। রাব্বি, হাম আক্রান্ত রোগীর চাপ এই মুহূর্তে কেমন? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? শাওন, আমি কিছুক্ষণ আগে সংক্রামক ব্যাধি হাসপাতালে ছিলাম, এখন মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে আছি। এখানে মূলত সকাল থেকে হামে আক্রান্ত হয়ে এখানে 17 জন শিশু ভর্তি হয়েছেন। বেশিরভাগ শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত আছেন। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, একজন এখানকার যিনি নাইমুল আহসান চিকিৎসক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে এখানে ভর্তি হওয়া বেশিরভাগই শিশু, তারা মূলত যেই সমস্যাটার সম্মুখীন হচ্ছে যে অনেকেরই নিউমোনিয়া হয়ে গিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, এই কারণেই মূলত হামে আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। এবং তারা বিশেষ করে চিকিৎসকরা পরিবারের সদস্যদেরকে পরামর্শ দিচ্ছেন যে শিশুর যদি হামে আক্রান্ত হয় তাহলে যাতে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে নিয়ে আসে এবং প্রচুর পরিমাণে তরল খাবার খেতে দেয়, এই বিষয়ে তারা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। তবে এখন পর্যন্ত এই দুটো হাসপাতালে সংক্রামক ব্যাধি এবং মহাখালীর যে ডিএনসিসি কোভিড হাসপাতাল, সেখানে মৃত্যুর সংখ্যা আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা পাইনি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকালকে তারা তথ্য দিচ্ছিলেন যে সারা দেশে 8 জন শিশু মৃত্যু হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 583 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং গতকালকে 1086 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, অর্থাৎ 20,000-এরও বেশি এখানে আমরা দেখছি যে রোগী বেশ এই গত কয়েক মাসে কিন্তু ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে হাসপাতালে চাপ রয়েছে। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে যারা এই রোগী রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু দেখছি আমরা, এই শিশুদের বেশিরভাগ সংখ্যায় রয়েছে এই ডিএনসিসি হাসপাতালে। এখানে যারা বয়স্ক রোগী রয়েছেন তারাও এখানে আসছেন ভর্তি হয়ে, অনেকে ঢাকার বাইরে থেকে আসছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে জেলা পর্যায়ে এই ধরনের চিকিৎসা যেহেতু কোনোভাবেই তারা দিতে পারছেন না, ফলে তাদেরকে এই ঢাকার সংক্রামক ব্যাধি এবং মহাখালীর যে ডিএনসিসি কোভিড হাসপাতাল এখানে তাদেরকে রেফার করছে। আবার অনেকে ঢাকা মেডিকেল থেকে ফিরে আসছে, সেখানে গিয়ে তারা বলছেন সেখানে তাদেরকে ভর্তি নিচ্ছেন না। আবার এখানে আসার পরে চিকিৎসকরা বলছেন যাদের গুরুতর যাদের অসুস্থতা রয়েছে, হামে আক্রান্ত তাদেরকে ভেন্টিলেশন দেওয়ার প্রয়োজন, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, সেই কারণে অন্য হাসপাতালে তারা এখান থেকে রেফার করছেন। সব মিলিয়ে বলা যায় আজকে এখন পর্যন্ত আমরা দুটো হাসপাতালে কোনো মৃত্যুর সংবাদ পাইনি। এই ডিএনসিসি কোভিড হাসপাতালে 17 জন ভর্তি রয়েছেন এবং প্রায় 40 জনেরও বেশি আজকে সকাল থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হজ যাত্রীরা। হজ ফ্লাইটের আজ দ্বিতীয় দিন। আজ 14টি ফ্লাইটে 5,795 জন হাজি দেশে আসবেন। সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের প্রথম ফ্লাইটটি অবতরণ করে। এর আগে শনিবার সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিন মোট 13টি ফ্লাইটে দেশে ফিরেছেন 5,434 জন হাজি। তাদের স্বাগত জানান বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবতরণের পরই প্রত্যেক যাত্রীকে দেয়া হচ্ছে 5 লিটার করে জমজমের পানি। গত 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষা দিয়া অনেকে হয়তো বুঝায়, কিন্তু এটা যে না যেতে পারছে ওখানে ভাষা দিয়ে কখনো এই ফিল বোঝানো সম্ভব না। বিশেষ করে আমাদের তাঁবুগুলো একটু দূরে হয়ে যায়। আমরা দেখছি নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার সাথে আমাদের দেয়, মানে কিছু কিছু টেবলস আছে যে পয়সার পরিমাণে ওরা কন্টাকে করে সোলো করে। যা চাওয়ার জীবনে চলার পথে মানে গুণাগুলো, যে পিছনের গুণাগুলো মাফ করে দেওয়ার জন্য, আর ভবিষ্যতে যা দোয়া করি আল্লাহ যেন তা কবুল করে, আমি এই আশাটা করছি আল্লাহর কাছে। দর্শক, এ পর্যায়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, দেশে ফেরা হাজিরা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন?
10 মিনিট আগে আজকের তৃতীয় হজ ফ্লাইট সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি 413 জন হাজি নিয়ে ল্যান্ড করেছে এবং চেক আউট করে বের হওয়া শুরু করেছেন হাজিগণ। সার্বিক ব্যবস্থাপনা বলতে গত মোট তিনটি ফ্লাইট এসেছে এবং 3টি ফ্লাইটের প্যাসেঞ্জারদের সাথেই কিন্তু কথা বলেছি। সৌদি যাওয়ার পর হজ সম্পন্ন করা, যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা, শেষ করে আবার দেশে ফেরা, এয়ারপোর্টে কোনো রকম প্রবলেম হয়েছে কিনা বিস্তারিত তাদের কাছে জানতে চেয়েছিলাম। ছোটোখাটো দু একটি সমস্যা ছাড়া প্রায় সবাই কিন্তু বলেছেন যে গতবার বা অন্যান্য বারের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। দু একটি যে সমস্যা আছে বলছিলেন যে মিনা থেকে তাঁবুর দূরত্বটা একটু বেশি, বা হোটেল থেকে তাঁবু থেকে আরাফাত ময়দানে যাওয়ার ক্ষেত্রে যে গাড়ি, সেই গাড়ির পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, এবং ওয়াশরুমের কথা তারা বিশেষ করে প্রায় প্রত্যেকে উল্লেখ করেছেন যে এই বিষয়গুলোকে যদি আমাদের দেশের সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার সৌদি সরকারের সাথে কথা বলে এই বিষয়গুলো ঠিক করেন তাহলে যে সেটা আরও ভালো হয় এবং উন্নত করা গেলে তখন বলা যাবে যে আসলে শতভাগ ভালো ছিল। তবে সব কিছু মিলে তারা বলছেন যে বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভালো বলেছেন। নিজেদের জন্য দোয়া করেছেন, সুস্বাস্থ্যের জন্য নিজেদের যে সেই গুণাগুলো মাপ চেয়েছেন, পরিবার পরিজনের সুস্বাস্থ্যের জন্য, দেশের কল্যাণের কথা বলছেন। পুরো মুসলিম উম্মাহ, ফিলিস্তিনি গাজার যে নির্যাতিত মুসলিমরা আছে তাদের জন্য দোয়া করেছেন এবং সর্বোপরি দেশের কল্যাণের কথা বলছেন। দেশটা যেন ভালো থাকে, রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্থির থাকে, ভালো থাকে, সেই দোয়াটা তারা করেছেন এবং সর্বোপরি তারা বেশ সন্তুষ্ট প্রকাশ করছেন। মিথি, অনেক ধন্যবাদ আপনাকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে? আবারও কি ফিরছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে? তবে সরকার দলীয় এমপিদের দাবি থাকলেও আপাতত নাম পরিবর্তনে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। বলেন, জিয়ার নাম পরিবর্তন করে আওয়ামী লীগ 16,000 কোটি টাকা ক্ষতি করেছিল সরকারের। আবারও নাম পরিবর্তন করতে গেলে খরচ হতে পারে 40 থেকে 50,000 কোটি টাকা। তাই নাম পরিবর্তনের রাজনীতির চেয়ে শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ ও ডিসেম্বরে 3rd টার্মিনাল চালুর উপর জোর দিচ্ছে সরকার। আলমগীর স্বপনের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে 1983 সালে নামকরণ করা হয়েছিল দেশের প্রধান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের। আওয়ামী লীগ সরকার 2010 সালে জিয়ার নাম পরিবর্তন করে দেয় হযরত শাহজালালের নাম। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় বিএনপি। সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকের দাবি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়াউর রহমানের নামে নামকরণের। আমাদের অনেক সংসদ সদস্যরা বলেছেন, প্রস্তাবটা তুলেন, কিন্তু আপনারা তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী সাশ্রয়ী একটা ব্যক্তি, মনে হয় না তিনি রাজি হবেন কি হবেন না। এটা বিমান প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে শাহজালাল রাখায় সে সময় সরকারের প্রায় 16,000 কোটি টাকা ক্ষতি হয়েছিল। আন্তর্জাতিক নথিপত্র, বিমানবন্দরের সিগন্যালিং সহ কয়েকটি ক্ষেত্রে সংশোধনের জন্য এই পরিমাণ অর্থের অপচয় হয়েছিল। তখনকার সময় বোধহয় আমি শুনেছিলাম 16,000 কোটি টাকা খরচ হয়েছে। তার মানে এটা নাম চেঞ্জ করতে গেলে এখন 50,000 কোটি টাকা খরচ হবে। কারণ এই নামগুলি প্রত্যেকটি এয়ারপোর্টের, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রত্যেকটা কাগজ চেঞ্জ করতে হয়। সিগন্যালিং বিষয়গুলি আছে, কোথায় নামছে কোন এয়ারপোর্টে। তাই নাম পরিবর্তনের রাজনীতিতে না জড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নে জোর দিতে চায় সরকার। দ্বিতীয় রানওয়ে নির্মাণ করে বাড়াতে চায় আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা। সেকেন্ড রানওয়ে করার জন্য আমার প্রস্তাব ক্যাবিনেটে রাখবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। 2টা রানওয়ে করলে আপনার ফ্লাইটের সংখ্যাটা বাড়ানো যায়, 100-150 ফ্লাইট ইজিলি আমরা করতে পারবো। তাতে করে আমি ইনকাম বাড়তো, সিভিল এভিয়েশনের ইনকাম বাড়তো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত 3rd টার্মিনাল চালুর উপরও জোর দিচ্ছে সরকার। বিমান প্রতিমন্ত্রী জানান, বিজয় দিবসে প্রধানমন্ত্রী এই টার্মিনাল উদ্বোধন করবেন। বিজয় দিবসে সেটা উদ্বোধন করতে যদি পারি তাহলে আমাদের জন্য খুবই একটা চমৎকার বিষয় হবে। যে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিজয় ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রার শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনো পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছে না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে।
আনন্দের রেশ এখনও রয়ে গেছে। সেই অনুভূতি নিয়ে ঈদের ছুটির শেষ দিনে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে ঢাকায়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই ধরছেন বাড়ির পথ। ফলে স্টেশনে ছিল দুইমুখী যাত্রীর চাপ। আমরা ঈদের 3 দিন পরে যাচ্ছি যাতে একটু স্বস্তিতে বাড়িতে পৌঁছতে পারি। এখন আমরা এখানে এসে যদি এরকম ভোগান্তি হয়, আমিও লাইনে দাঁড়াতে হলো, আমার ছেলেকে লাইনে দাঁড়াতে হলো, ওয়াইফ আরেক লাইনে দাঁড়াতে হলো। ফোন দিচ্ছে অফিস থেকে 2 বার। আমি চাইছিলাম যে এখানে নামে আমি অফিসে যে একটু রেস্ট করে যাব, কিন্তু তা হলো না। আমার বসে ফোন দিচ্ছে, আমার কলিকে ফোন দিচ্ছে, আমি আসতেছি, আমার আধা ঘন্টা লাগবে, তারপর আমি এখানে এখন এয়ারপোর্ট থেকে আসতে 1.5 ঘন্টা লাগছে, টোটাল 1.5 ঘন্টা। সব তো লেট, সব লেট হয়ে গেছে। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলে। নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যাত্রীরা ভোগান্তির মধ্যে আছে। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। সবাই অপেক্ষায় বা অনেকটা সময় বসে থাকা লাগতেছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। এখন কখন ছাড়বে সেটাও বলে না তারা। আসলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, 10 দিন আগেও টিকিট পাওয়া যায় না। আবার আসলো টিকিট, স্ট্যান্ডার্ড টিকিট কাটলে দুনিয়ার মানুষ থাকে, আবার ট্রেনও ছাড়ে সময় মতো না। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় নয়, বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় আমরা হয়েছে। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল। আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর দিয়ে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল এবং সেই সমস্ত। এবং আপনারা জানেন যে যাত্রী ওঠানামাতে অনেক বেশি সময় লেগেছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি এবং আসার জন্য যে যাতায়াত ভাড়াটা 300 টাকা করা হয়েছে, অনেক আমরা এতে খুশি হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনের মধ্যেই ফিরতি যাত্রা আরও বাড়বে। চেনা কর্মচাঞ্চল্যে ফিরবে রাজধানী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঈদের ছুটি কাটিয়ে সড়কপথে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এখন পর্যন্ত তেমন চাপ নেই সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ কর্মস্থলে ফিরছে মানুষ। যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এদিকে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। সকাল সকাল বেরিয়েছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে, দ্রুত যাওয়া যায়, এই জন্য মোটরসাইকেল। ঘাট ব্যবস্থা এপারে তো এখন পর্যন্ত ঠিক আছে। এখন আগামী 2-3 দিন কি হবে বলতে পারতেছে না, যেহেতু অনেকেরই ছুটি এখনো শেষ হয়নি। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আমাদের বহরে মোট 16টি ফেরি আছে। আর দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 ও 7 নম্বর ঘাটে 3টি ঘাটের মাধ্যমে আমরা লোড আনলোড করছি। সকাল থেকে গত 2 দিনের তুলনায় পারাপারের জন্য আগত গাড়ির সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। ঈদের সরকারি ছুটির শেষ দিনেও কক্সবাজারে পর্যটকের ঢল রয়েছে। পরিবার পরিজন নিয়ে সমুদ্র স্নানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সেখানকার খবর জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হেসান আল কুতুবি। হেসান, সৈকতের চিত্র কেমন দেখছেন? বুকিং নিয়ে হোটেল মোটেল মালিকরা কি বলছেন? আজকে ঈদের ছুটির শেষ দিন হিসেবে মোটামুটি বেশ ভালো পর্যটক আছে। একেবারে সকাল থেকেই কক্সবাজারের যে 3টি পয়েন্টেই পর্যটক সবসময় থাকে, কলাতলি, লাবণী এবং সুগন্ধা। এই 3টি পয়েন্টেই কিন্তু পর্যটকরা ভিড় করছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এবং আমরা দেখছি
বিশাল বিশাল যে ঢেউ আসছে সেই ঢেউয়ের তোড়ে অনেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাওয়ার চেষ্টা করছেন, ঢেউয়ের সাথে খেলছেন, গা ভাসাচ্ছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যাচ্ছে মা বাবার সাথে যারা এসেছেন তারা বালিয়াড়ি নিয়ে মনের মতো করে তারা খেলছেন। এবং একটা বিষয় বলে রাখতে হয়, সেটি হচ্ছে অবশ্যই দুঃখজনক, সেটি হচ্ছে কক্সবাজারকে লংগেস্ট সি বিচ বলা হয়, কিন্তু এখানে এত সুন্দর এত বড় একটা বিচের অপরিচ্ছন্নতাটা আসলে দুঃখজনক। এখানে যারা পর্যটক এসেছেন তারাও এটা নিয়ে অভিযোগ তুলেছেন যে এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখছি কলার খোসা এবং প্লাস্টিকের বোতল, সিগারেটের প্যাকেট, প্লাস্টিক এবং চিপসের প্যাকেট সহ বেশ কিছু পড়ে থাকতে দেখা যাচ্ছে। অবশ্যই এটি নিয়ে জেলা প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য তারা দাবি করেছেন। এবং পাশাপাশি আপনি যে বললেন হোটেল মোটেলের অবস্থা, হোটেলে আজকে মোটামুটি ভালো পর্যটক আছে, বুকিং ভালো আছে, বিশেষ করে 5 তারকা মানের যে হোটেলগুলো, সেই 5 তারকা মানের হোটেলগুলোতে যেহেতু সংখ্যায় কম সেই হিসেবে ভালো, একেবারে অনেক হোটেলে শতভাগ, আবার অনেক হোটেলে 70-80 পর্যন্ত এখন পর্যন্ত বুকিং রয়েছে। শাওন, ইহসান, অনেক ধন্যবাদ আপনাকে। কোরবানির বর্জ্য অপসারণ ও সময় মতো হাটের বর্জ্য পরিষ্কার না করায় সংশ্লিষ্ট ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রবিবার দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, কোরবানির বর্জ্য অপসারণে 3 দিনে 34,000 টনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 36,000 টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। এই কাজে 13,500 কর্মী অংশ নেন। চুক্তি অনুযায়ী বর্জ্য অপসারণে ব্যর্থ 11টি অস্থায়ী হাটের ইজারাদারের জামানত বাজেয়াপ্ত, তাদের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে জামানতের পরিমাণ বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়। ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে জামানতের পরিমাণ কম হয় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব শান্তি রক্ষা মিশনে গিয়ে শহীদ বাংলাদেশের 6 বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের দাগ হ্যামারশোল্ড মেডেল। আগামী 5 জুন জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জীবন উৎসর্গকারী 68 জনকে সম্মাননা জানাবেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তালিকায় বাংলাদেশের 6 বাংলাদেশি শান্তিরক্ষী। তারা হলেন প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইভেট মোহাম্মদ সবুজ মিয়া, কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মণ্ডল। সবাই 2025 সালের 13 ডিসেম্বর আব্বেইতে কর্মরত অবস্থায় এক ড্রোন হামলায় নিহত হন। আবারও ইরানকে ভয় দেখাতে ট্রুথ সোশ্যালে এআই নির্মিত ভিডিও পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে যোদ্ধার পোশাকে দেখা যায় ট্রাম্পকে। হাত থেকে আগুনের হলকা ছড়িয়ে ইরানকে হতভম্ব করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সে সময় পেছন দিয়ে উড়ে আসছিল এক ঝাঁক যুদ্ধবিমান, নিচে ছিল যুদ্ধজাহাজ। ভারতে আলোচিত ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপির ওপর বাড়ছে চাপ। নরেন্দ্র মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা অ্যাকাউন্টের বিরুদ্ধে চলছে নজরদারি। অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা প্ল্যাটফর্মটি বন্ধে উঠে পড়ে লেগেছে ক্ষমতাসীনরা। এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন অ্যাকাউন্ট পরিচালনাকারী। ভারতীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে ককরোচ জনতা পার্টি সিজেপি। দেশটির তরুণ প্রজন্মকে নিয়ে প্রধান বিচারপতির তুচ্ছ তাচ্ছিল্যের উত্তর দিতে নেহাত ঠাট্টা ছলে খোলা হয় টুইটার পেজ, পরে খোলা হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মাত্র 12 দিনের মাথায় ফলোয়ার ছাড়াই কয়েক কোটি। এই সোশ্যাল সাইটগুলো এখন মোদী সরকারের বড় মাথা ব্যথা। এমনকি অ্যাকাউন্ট হোল্ডার অভিজিৎ দীপককে হত্যার হুমকিও দিয়েছেন ক্ষমতাসীন রাজনীতিকরা। 30 বছরের অভিজিৎ বোস্টন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। সম্প্রতি এসব বিষয় নিয়ে তার সাথে কথা বলেছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রধান বিচারপতি যখন ভারতীয় বেকার তরুণদের তেলাপোকার সাথে তুলনা করলেন, তখন খুবই অবাক হয়েছিলাম। যিনি সংবিধানের রক্ষক, সে কিভাবে এসব বলে? তখনই ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেই, যদি সব তেলাপোকা একজোট হয় তাহলে কি হতে পারে। আর তাতেই ব্যাপক সাড়া পাই, যাদের বেশিরভাগই জেন জি।
অভিজিতের দাবি, সিজেপি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং কৌতুকের আড়ালে ক্ষমতাসীনদের প্রশ্নবিদ্ধ করাই উদ্দেশ্য। ককরোচ পার্টির ফলোয়াররাও নিজেদের পরিচয় দেন অলস, বেকার ও সবসময় অনলাইনে থাকা মানুষ হিসেবে, যার আড়ালে রয়েছে নিদারুণ ক্ষোভ। উচ্চ বেকারত্ব, চাকরির সংকট, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এসব ইস্যুতে তারা বেজায় ক্ষুব্ধ। তেলাপোকাদের কোনো বেতন লাগে না, শুধু ওয়াইফাই থাকলেই তারা যে কোনো অন্যায় অবিচার পোস্ট করতে পারবেন এই প্ল্যাটফর্মে। এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে চাই। খুব শীঘ্রই ভারতে ফিরব, কারণ সরকারকে জবাবদিহির আওতায় আনাটা জরুরি। দেশের রাজনৈতিক অবকাঠামো পরিবর্তন হওয়া দরকার। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে অভিজিৎ জানান, তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। একাধিকবার হ্যাক করা হয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টও। আমি নিশ্চিত ভারতে ফিরলে বিমানবন্দর থেকেই আমাকে গ্রেফতার করা হতে পারে। আমার পরিবারকে নিয়েও আমি চিন্তিত, কিন্তু তারপরও এগিয়ে যেতে হবে। নানা প্রশ্নবাণে জর্জরিত বিজেপির নেতাকর্মীরা অভিজিৎকে নিয়েও তুলেছেন প্রশ্ন। জানাচ্ছেন সে আম আদমি পার্টির অতীত সমর্থক, সুযোগ বুঝে এখন ছড়াচ্ছেন সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। 2014 সাল থেকে ভারতের রাজনীতিতে অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী। বিশ্লেষকদের মতে তার রাজনৈতিক আধিপত্যের মধ্যে বড় ধরনের বিরোধী আন্দোলন গড়ে তোলা সহজ নয়। তবে কৌতুক আর ব্যঙ্গকে হাতিয়ার বানিয়ে সেই কাজটাই করার চেষ্টা করছে ককরোচ জনতা পার্টি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির উপর ডিম, জুতা ও পাথর নিক্ষেপের ঘটনায় তুঙ্গে উত্তেজনা। হামলার ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন তিনি। ক্ষমতাসীনদের হুমকির কারণে হাসপাতালে চিকিৎসা মেলেনি বলে অভিযোগ করেছেন রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিন্দা জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী নেতারা। যদিও দায় অস্বীকার করে বিজেপির দাবি, জনরোষের শিকার হয়েছেন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক। ভোট পরবর্তী সহিংসতার শিকার পরিবারের সাথে দেখা করতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার পশ্চিমবঙ্গের সোনারপুরে নিহত টিএমসি কর্মীর বাড়িতে ঢোকার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো। চোর চোর স্লোগান থেকে এলোপাতাড়ি মারধর, এমনকি ডিম, জুতা ও পাথর ছোড়া হয় তার দিকে। ছিঁড়ে যায় শার্ট, ভেঙে যায় চশমা। ক্রিকেটের হেলমেট মাথায় দিয়ে কোনো রকমে এগিয়ে যান। বিধ্বস্ত অবস্থায় নিহত দলীয় কর্মীর বাড়িতে প্রবেশ করেন। অভিযোগের তীর ছোড়েন বিজেপির দিকে। আমাদের কাছে সব প্রমাণ রয়েছে ভিডিওতে। কাছেই কমিউনিটি হল, সেখানে সকাল 11টা থেকে গুন্ডাদের রাখা হয়েছে পাথরবাজি করার জন্য। আমার চোখে ইট ছুঁড়েছে, ঘুষি মেরেছে। হেলমেট পরে না থাকলে আজ আমার মাথা 2 টুকরো হয়ে যেত। প্রায় 1.25 ঘন্টা পর পৌঁছায় পুলিশ। হাসপাতালে নেওয়া হয় অভিষেক ব্যানার্জিকে। সেখানে যান মমতা ব্যানার্জি। পরপর 2 হাসপাতাল ঘুরে চিকিৎসা মেলেনি বলে অভিযোগ করেন তিনি। পুলিশের সহায়তা নিয়েই হামলা হয়েছে বলেও দাবি করেন। হামলার ঘটনাকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলছে বিজেপি। দাবি, এতে তাদের দলের কেউ যুক্ত নয়। যারাই এই কাজ করেছে ভুল করেছে। আমরা বরাবরই জনতাকে আইন হাতে তুলে না নিতে বলেছি, কিন্তু আজ যা ঘটেছে তার জন্য অভিষেক ব্যানার্জি নিজেই দায়ী। এটা গণমানুষের আক্রোশ। জনগণকে আপনারা জুতার তলায় দাবিয়ে রেখেছিলেন। কেমন রাজনীতি করেছেন আপনি অভিষেক ব্যানার্জি, যে ডিম ছুঁড়ে মারা হচ্ছে? স্পেশালি আপ কি আজ সারা হুয়া আন্ডা আপকে উপর ফেকা যা রহা। সোনারপুরে অভিষেকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চট্টগ্রামে আজ জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এখন কথা বলছেন সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করব, সেটা জরুরি হয়ে গেছে। অন্যান্য ডিপার্টমেন্টের জন্য কোথায় কি স্থাপনা করা যায় এবং কি করতে হবে সেগুলো আমরা যথাযথ পরিকল্পনা করে এগোবো। তার আগে আমরা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আর সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন,
যাদেরই প্রশ্রয় নিয়ে থাকুক না কেন সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ গণমাধ্যমের বন্ধুরা যদি আপনারা সহযোগিতা করেন, ইনফরমেশন দেন যথাযথ প্রক্রিয়ায়, তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সেটা খুব বেশি সহায়ক হবে। আশা করি আপনারা সবাই দেশের কল্যাণের জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। আমাদের সাথেই থাকুন।